আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি পাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানুষের পাশে দাঁড়িয়ে আবারও আস্থার প্রতীক হয়েছে সশস্ত্র বাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। এক যুগ পর সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া। জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে, বললেন প্রধান উপদেষ্টা। টাইম ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকার। শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার ঘোষণা দিলেন ZI খান পান্না। বিচারিক শুদ্ধতার জন্য রাজনৈতিক দলের বিচার ট্রাইব্যুনাল আইনে রাখা হয়নি মন্তব্য। সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সিইসির অঙ্গীকার। এবং সংকটের ঝুঁকির কথা না ভুলে জলবায়ু অর্থায়নে সমাধানের পথ খোঁজার আহ্বান। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগে জাতিসংঘ মহাসচিবের গুরুত্ব আরোপ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে আবারও আস্থার প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ক্রান্তি লগ্নে সব সময় মানুষের পাশে ছিল সশস্ত্র বাহিনী। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সাদি মাহমুদের রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান। যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এক যুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। বেশ কিছু সময় বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। দীর্ঘদিন পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকার কথা উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, দেশের ক্রান্তিকালে সবসময় মানুষের পাশে থাকে সশস্ত্র বাহিনী। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অনুষ্ঠানে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক বেসামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।
এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বেগম জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, দায়িত্ববোধ থেকেই সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন খালেদা জিয়া। শীঘ্রই চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী দেশের বাইরে যাবেন বলেও জানান তিনি। রাহুল রায়ের রিপোর্ট। 2012 সালে সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 12 বছর পর আবারও সেনাকুঞ্জে বেগম জিয়া। 2018 সালের 5 ফেব্রুয়ারির পর সরাসরি কোনো কর্মসূচিতে অংশ নিলেন সাবেক প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে নিতে সেনাবাহিনীর প্রোটোকল ছিল সেনাবাহিনীর বিশেষ অ্যাম্বুলেন্সও। তবে নিজস্ব গাড়িতেই সেনাকুঞ্জে যান তিনি। বিকেল 3:30টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া। এ সময় পরিবারের সদস্য, প্রেস উইংয়ের সদস্য এবং ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন তার সঙ্গে ছিলেন। সেনাকুঞ্জে রওনা হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন AZM জাহিদ হোসেন। অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন যে ওনাকে চিকিৎসার জন্য, ওনার যে চিকিৎসা যেটা করানোর জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা হচ্ছে, সেটাও খুব সহজেই আপনারা ইনশাল্লাহ দেখবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির 26 জন সিনিয়র নেতাকে আমন্ত্রণ জানানো হয় সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, গণতন্ত্রের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘ 12 বছর পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন, রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। বিএনপি চেয়ারপারসন ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। 2009 সালের পর আবারও আমন্ত্রণ পেলেন তিনি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগে জুলাই-অগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। তারপর আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চান না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখনও নির্বাচনের কোনো তারিখ দেয়া হয়নি। রিয়াজ ইসলামের রিপোর্ট। টাইম ম্যাগাজিনকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি দেশকে পুনর্গঠন, আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিচারে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা অপরাধী প্রমাণিত না হলে নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবেন। যারা অপরাধী নন তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন বলে জানান তিনি। শেখ হাসিনার ভারতে আশ্রয়ের বিষয়ে ডক্টর ইউনূস বলেন, তিনি ভারতে বসে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এটা অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্টের বিষয়ে ডক্টর ইউনূস বলেন, ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে $1,000 কোটি পাচারের অর্থ উদ্ধারে কাজ করবেন বলে টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারের কার্যক্রমের সঙ্গে মানুষের জীবন মান উন্নত করাই একমাত্র স্বৈরাচারকে ফিরে আসা রুখে দিতে পারে বলে জানান তিনি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যেসব অপপ্রচার চলছে তা দুদেশের সম্পর্কের জন্য কাম্য নয়। এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মুখপাত্র বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সমঝোতা স্মারকগুলো পুনর্মূল্যায়নের বিষয়ে গত 100 দিনে অগ্রগতি সীমিত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ডিসেম্বরে বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক হবে। এর মাধ্যমে দুদেশের সম্পর্ক গতিশীলতা পাবে বলে আশা করা হচ্ছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনকে বিভিন্নভাবে সময়ে জানিয়েছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এটি জানিয়েছি যে আমাদের দুদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্যাতিত উল্লেখ করে তার পক্ষে ট্রাইব্যুনাল সহ যে কোনো আদালতে মামলা লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সিনিয়র আইনজীবী ZI খান পান্না। রাজনৈতিক দলের বিচারের বিষয়টি আইনে না থাকা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেছেন, বিচারিক শুদ্ধতার জন্য তা রাখা হয়নি। এ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেছেন, সিদ্ধান্ত সরকারের, এ নিয়ে তাদের কিছু বলার নেই। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন থানায় 2 শতাধিক মামলা হয়েছে। ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গেছে, বর্তমানে ভারতে আছেন শেখ হাসিনা। এমন অবস্থায় তার পক্ষে আইনি লড়াইয়ে থাকার কথা বলেন সিনিয়র আইনজীবী ZI খান পান্না। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই রাজনৈতিক পীড়িতর পক্ষে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ দেখতে আসেন আইন উপদেষ্টা। সাথে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, তো আমি কালকেই বলেছি ভাই। আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে, এটা বিচার বিলম্বিত করা শামিল কিনা? বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। রাজনৈতিক দলের বিচার সংক্রান্ত আইনের সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র আইনজীবী। এটা সরকারের ব্যাপার, সরকার কি করবে না করবে, আর এটা হচ্ছে আমাদের আন্দোলনের ব্যাপার। তার কারণ আমরা তখন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আইনের খসড়া দেখার কথা স্বীকার করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইন চূড়ান্ত হলে এ বিষয়ে মন্তব্য করবেন তিনি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্র জনতা অভ্যুত্থানের নেতারা। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে খালেদা জিয়ার সঙ্গে গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান 3 নেতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাক্ষাতের ছবি সংবলিত ফটো কার্ড প্রকাশ করা হয়। সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নতুন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান তিনি। বলেছেন, আগামীতে এমন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে চান যার কথা মানুষ সারা জীবন মনে রাখবে। চকর মালিথার রিপোর্ট। সার্চ কমিটির রাষ্ট্রপতির কাছে নাম জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই নতুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঘোষিত কমিশনে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ার সন্তান সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে। কমিশনের অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রজ্ঞাপনের পরপরই প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনোভাবে সেটা মোকাবেলা করবেন তিনি। নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বটা কিন্তু অত্যন্ত গুরু দায়িত্ব। এটা তো অল আন্ডারস্ট্যান্ড দিস না, আমরা বুঝি এটা। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। 14, 18, 24 মানুষ তো ভোট দিতে পারে নাই, নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে এবং এই গত 15-16 বছরে অনেক লোক রক্ত দিয়েছে, অনেক খুন হয়েছে, অনেক গুম হয়েছে। এই মৃত্যুগুলো কেন হলো? এই আহত নিহতগুলো, গুমগুলো কেন হলো? তাদের যে অনেক চাওয়ার মধ্যে একটা বড় চাওয়া ছিল যে আমরা ভোটের অধিকার চাই, আমরা আমার নিজের ভোটটা নিজে দিতে চাই, আমার পছন্দের প্রার্থীকে দিতে চাই। এইখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই মৌলিক
তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমার কমিশনের চেষ্টা থাকবে যাতে মানুষের এই যে চাওয়াটা, এই এক্সপেকটেশনটা, এই অধিকারটা যাতে আমরা ফিরিয়ে দিতে পারি। আমরা এমন যাতে একটা পরিবেশ সৃষ্টি করতে পারি যেখানে মানুষ একদম স্বপ্রণোদিত হয়ে ফ্রিলি ফেয়ারলি তার পছন্দের লোকটাকে যাতে ভোটটা দিতে পারে, সেটা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো সেটা এই বিষয় করার জন্য। নিজেকে দল নিরপেক্ষ দাবি করেন স্বাস্থ্য, জ্বালানি এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সাবেক এই সচিব। বিশেষ কোনো দলের প্রতি আমার কোনো দুর্বলতা নাই এবং আশা করি আমার পুরো কমিশন কোনো দলের জন্য কাজ করবে না। আমরা ট্রান্সপারেন্ট হতে পারবো, লুকোচুরির কোনো সুযোগ নাই। চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীর জন্য যাতে বলে যে অমুক নির্বাচন কমিশন যেটা ছিল আমরা সেটাকে প্রণিধানযোগ্য এটা এক্সাম্পল হিসাবে যাতে আমরা কাজ লাগাইতে পারি। সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসী সহ সকলের সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সংকটের ঝুঁকির কথা কখনো না ভুলে জলবায়ু অর্থায়নে কার্যকর সমাধানের পথ বের করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বাকুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন তিনি। অপরদিকে সম্মেলনের সাইড ইভেন্টে উঠে এসেছে বাংলাদেশ সহ ঝুঁকিতে থাকা দেশগুলোর উপকূলীয় দুর্যোগ ও ব্লু ইকোনমির সম্ভাবনার চিত্র। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজের রিপোর্ট। জলবায়ু অভিঘাত ও মানবসৃষ্ট দুর্যোগে থুকছে ধরিত্রী। সংকট থেকে উত্তরণে শুরু হওয়া জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের ২৯তম আসরেও পর্দা নামার ক্ষণ ঘনিয়ে আসছে। এর মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রস্তাবিত $1 ট্রিলিয়ন অর্থায়ন লক্ষ্যমাত্রাকে এক্স হিসেবে উল্লেখ করায় হতাশা ও ক্ষোভ বেড়েছে উন্নয়নশীল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোতে। এর মাঝেও ১২০টি দেশ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি দ্বিগুণ করার ঘোষণা যেমন দিয়েছে, তেমনই সম্মেলনের সাইড ইভেন্টে উঠে এসেছে বিশ্বের উপকূলবর্তী জনপদের জীবন জীবিকা হারানো তথা বাস্তুচ্যুতির তথ্য উপাত্ত। আলোচিত হয় ব্লু ইকোনমির অপার সম্ভাবনার কথাও। For the food, the current land-based food production system unable only meet the nutrition needs of the growing population due to the land capacity limitations. Ocean acidification is the new phenomenon started with the rise of the global temperature. Sea acidification actually causes the loss of the biodiversity. That means that impacted the livelihood of the dependent community on the coastal resources. অচলাবস্থা কাটাতে সব পক্ষকে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। 2025-এর পর থেকে যে প্রতি বছর কী পরিমাণ ক্লাইমেট ফাইন্যান্স মোবিলাইজ হবে এবং সেটা পরবর্তীতে ডেভেলপিং কান্ট্রিকে ডিস্ট্রিবিউট করা হবে, সেইটা এখনও সেট করা সম্ভব হয়নি এবং একটা রেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে যে প্রতি বছর 300 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন এর মধ্যে রেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে, তবে একমত হওয়া সম্ভব হয়নি। ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের একেবারে শেষের দিকে এসেছি, এর মধ্যে ড্রাফট ইস্যু হয়ে গেছে, এখন যা নিয়ে জোর আলোচনা চলছে, নেগোসিয়েশন চলছে। এই ব্লু জোনের পাশাপাশি গ্রিন জোনেও কিন্তু নানা সাইড ইভেন্ট হচ্ছে এবং নানা বিষয় নিয়ে কথা হচ্ছে। আসলে আমরা ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব, সেই প্রভাবের কারণে কিন্তু আমরা কোস্টাল এরিয়াতে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি এবং যারা কোস্টাল বেল্টে বসবাস করে তাদের মধ্যে প্রায় 17 মিলিয়ন জেলে অথবা যারা ওখানে থাকে তারা কিন্তু সেখান থেকে বাস্তুচ্যুত হয়েছে, তারা ঘরবাড়ি হারিয়েছে। এটা একটা বিশাল সমস্যা। সম্মিলিত একটি প্রচেষ্টার মাধ্যমে এখনই যদি আমরা সবাই নজর না দেই তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের এই যে জনগোষ্ঠী যারা কোস্টাল এরিয়াতে থাকে তারা কিন্তু বিশাল একটা বিপর্যয়ে পড়ে যাবে। শেষ সময়ে এসেও কার্যকর সমাধানের পথে না যাওয়া, জীবাশ্ম জ্বালানি বন্ধ সহ বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের দাবিতে ব্যাপক বিক্ষোভ করে যাচ্ছে পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন। আর মাত্র একদিন পরেই শেষ হতে যাচ্ছে 29তম বিশ্ব জলবায়ু সম্মেলন। বিভিন্ন খাতে বরাদ্দ ও অর্থ ছাড়ে ঠিক কী সিদ্ধান্ত আসতে পারে, মূলত সেদিকেই তাকিয়ে আছে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা দেশগুলো।
তবে ধনী দেশগুলো যদি তাদের অবস্থান পরিবর্তন করতে না পারে তাহলে ভালো কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হবে বলে মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগে গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজারবাইজানের বাকুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে নেপাল ও ভুটানের পরিবেশ সচিবদের সাথে বৈঠকে টেকসই এবং জলবায়ু সহনশীল উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সে সময় নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং বনায়ন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সমন্বিত কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পরে স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা যাচাই বাছাই করে 31শে ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। দুপুরে রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সার্জিস বলেন, তালিকা প্রণয়ন ও কার্যক্রম এখনও চলমান। নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করা হবে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মুগ্ধ সহ অন্যরা উপস্থিত ছিলেন। শহীদ পরিবার যারা রয়েছেন বা শহীদ ভাইরা যারা রয়েছেন তাদের তথ্যটি যাচাই করা বা সংযোজন করা তুলনামূলক সহজ, কিন্তু যারা আহত রয়েছেন তাদের তথ্য ভেরিফিকেশন করা এবং সেই তথ্যটি সংযোজন করা তুলনামূলক একটু কঠিন প্রসেস। আমরা আমাদের জায়গা থেকে চাই আজকে নয়, আজকে থেকে 20 বছর পরেও এই লিস্টটি যেন প্রশ্নবিদ্ধ না হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত রিন চেন খুয়েনসেল। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের কথা হয়েছে। দুই দেশের বাণিজ্য বাড়ানো সহ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। জ্বালানি তেলের দাম কমানো এবং মান উন্নয়ন করতে হলে সবার আগে চুরি বন্ধ করতে হবে। বাজার ভিত্তিক তেলের দাম শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেছেন পেট্রো বাংলার চেয়ারম্যান আমিন উল আহসান। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজনে সংলাপে জ্বালানি তেল আমদানিকারক, পরিশোধক, পেট্রোল পাম্প মালিক সহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ডক্টর জালাল আহমেদ বলেন, সবার স্বতঃস্ফূর্ত মতামত নিয়ে জ্বালানি এবং বিদ্যুতের দাম ঠিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে, চাপিয়ে দেওয়ার সংস্কৃতি বন্ধ করা হবে। পেট্রো বাংলার চেয়ারম্যান আমিনুল আহসান বলেন, কোনো কিছু লুকাতে চান না তারা। আমরা তেলের কোয়ালিটি যদি এনশিওর করতে চাই, আমরা যদি তেলের মূল্য সঠিক রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের পিলফারেজ কমাতে হবে, আমাদের ওয়েস্টেজ কমাতে হবে, বা বাংলা কথায় যদি বলি চুরি কমাতে হবে। কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে, যেটা আমি হয়তো বা এই ঘরে তো আমাদের খোলামেলা কথা বলাই আমি পছন্দ করছি, তো সেটাও কমাতে হবে। তার জন্য আসলে অটোমেশনের বিকল্প নাই। আপনি একটা এই পাত্র থেকে যখন লিকুইড 5টা পাত্রে ঢালবেন, ওই পর্যন্ত যাবে, 5টা পাত্র শিফট করবেন, কিছু ডেফিনেটলি ন্যাচারাল লস হবে। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় অন্তত 38 জন নিহত ও 29 জন আহত হয়েছেন। এ প্রদেশের কুররাম জেলায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রদেশটির প্রধান সচিব নাদিম আসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। জেলাটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত এলাকা। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আসলাম চৌধুরী এ হামলার ঘটনাকে বড় ধরনের শোকাবহ ঘটনা বলে বর্ণনা করেছেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
7 জন বিশিষ্ট বাংলাদেশি চিত্রশিল্পীর শিল্পকর্ম নিয়ে লন্ডনে চলছে কালার্স অফ বাংলাদেশ শিরোনামে প্রদর্শনী। লন্ডনের আর্ট প্যাভিলিয়নে এই প্রদর্শনীতে রয়েছে মনিরুল ইসলাম, রফিকুন নবী, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, কনক চাপা চাকমা, আনিসুজ্জামান আনিস, জহুরা সুলতানার আঁকা চিত্রকর্ম। অবিন্তা কবির ফাউন্ডেশন আয়োজিত এই প্রদর্শনী দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আয়োজকরা বলেন, এর মাধ্যমে বিশ্বব্যাপী সংস্কৃতির বিকাশকে তুলে ধরা হবে। প্রদর্শনী চলবে আগামী 1 ডিসেম্বর পর্যন্ত। এবার রয়েছে কৃষি সংবাদ। বরগুনায় রিলে পদ্ধতিতে গম চাষ করা হচ্ছে, অর্থাৎ আমনের ভেতরে গম ছিটিয়ে ধানের জমিতে আবাদ করা হচ্ছে গম। একসময় উপকূলের লবণাক্ত পতিত জমিতে বর্ষা মৌসুমে শুধু আমন ধান হতো। ধান কাটার পর আর কোনো ফসল না হওয়ায় বছরে অর্ধেকটা সময় জমি পতিত থাকত। ফসলি জমির ব্যবহার বাড়াতে এই পদ্ধতি। এবার জানাবো প্রকৃতি সংবাদ। কক্সবাজারের পেকুয়ায় জলবায়ু ন্যায় বিচারের দাবিতে লবণ চাষী, পান চাষী এবং জেলেদের জীবন ও জীবিকা সংকটের সমাধান শীর্ষক আলোচনা সভা হয়েছে। পেকুয়ায় অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ও আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ওয়াটার কিপার্স বাংলাদেশ। সভাপতিত্ব করেন পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এএমএম শাহজাহান চৌধুরী। বক্তারা বলেন, কৃষি ও লবণ চাষের জমিতে স্থাপনা নির্মাণের ফলে হুমকির মুখে জীবন জীবিকা। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, 2024 সাল 1971 সালকে নবায়ন করেছে। স্বাধীনতার আসল চেতনা এতদিন বাস্তবায়ন হয়নি বলেই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিকল্পনা তুলে ধরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কন্টেন্ট তৈরি, তারুণ্যের উৎসব ও দেশব্যাপী প্রতিভা সন্ধান সহ 7টি অগ্রাধিকার ঠিক করা হয়েছে। মুক্তিযুদ্ধ, জয় বাংলা স্লোগান, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে নিয়েও আলোচনা হয় সংবাদ সম্মেলনে। আপনি যদি বাংলাদেশে যারা গণহত্যা ঘটিয়েছে জুলাইতে, তাদের এখনকার কার্যক্রম দেখেন, তারা এখনো অস্বীকারের উপরে আছে। তারা কিন্তু কেউ স্বীকার করেনি। আপনি কিন্তু শোনেননি যে কেউ স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলির কথাগুলো আর্কাইভ করা। আমরা সবাইকে আহ্বান জানাবো, প্লিজ টেক ইউর মোবাইল। আপনার মোবাইল নিয়ে ফ্রন্ট ক্যামেরাতে আপনি আপনার অ্যাকাউন্টটা বলেন, আপনার অভিজ্ঞতাটা বলেন, আপনি কিসের ভিতর দিয়ে গেছেন। যখন 5-10 লক্ষ লোক এই তাদের স্টেটমেন্টটা ভিডিওতে পাঠাচ্ছে, অপরাধীর কিন্তু এটা থেকে পালাবার আর কোনো রাস্তা থাকবে না। আগামী 50 বছর অপরাধী এটা থেকে পালাতে পারবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সহজ সমাধান সম্ভব বলে মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান SMA ফয়েজ। তার মতে, কর্তৃপক্ষের কোনো সীমাবদ্ধতা থাকলে শিক্ষার্থীদের তা বোঝাতে হবে। কারো উস্কানিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। নাজিব বেগের রিপোর্ট। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে 1 মাস ধরে আন্দোলন কর্মসূচি দিয়ে আসছে শিক্ষার্থীরা। তবে গেল সোমবার শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধের সময় যাত্রীবাহী ট্রেনে হামলাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার জন্ম হয়। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা তা যাচাইয়ের জন্য কমিটি গঠনের আশ্বাস দেয়, আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বুধবার এক সংবাদ সম্মেলনে এই ইস্যুতে কথা বলেন সরকারের উপদেষ্টারা। তিতুমির কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি সেখানে ওনারা বলছেন অনুপ্রবেশকারীরা কিভাবে ট্রেনে ভেতরে পাথর ছুঁড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে। এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি, এই আহ্বানটা আমি জানাতে চাই।
সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সাথে আলোচনাকেই প্রাধান্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। তার দাবি, আলোচনার অভাবে অতীতে অনেক কিছুই ঘটেছে। আমার মনে হয় এটা আলোচনার মধ্যে দিয়ে খুব সহজেই সমাধান করা সম্ভব। অতীতে কিন্তু এই আলোচনার অ্যাবসেন্সে অনেক কিছু ঘটেছে। আলোচনা করতে হবে, তাদেরকে রেসপেক্টফুলি দেখতে হবে, তাদের বিষয়টাকে শুনতে হবে, জানতে হবে, এবং এই যে কর্তৃপক্ষ যে সিনসিয়ারলি তাদের বিষয়টা দেখছে, বাট দেয়ার আর লিমিটেশনস। এই লিমিটেশনগুলোর কারণে কিছু করতে পারছে না কিংবা করা সমীচীন বলে মনে করছে না, সেটুকু বোঝাবার ব্যাপার। যথাযথভাবে উপস্থাপন করলে শিক্ষার্থীরা সঠিক বিষয়টি অনুধাবন করতে পারবে বলে মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে উদযাপন করা হয় পরিবেশ, প্রকৃতি অ্যান্ড জীববৈচিত্র্য দিবস। একাডেমিক শিক্ষার পাশাপাশি পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে ছাত্রছাত্রীদের হাতে কলমে সচেতন করে তুলতেই এ আয়োজন। প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মোহাম্মদ সেকান্দার খান। তিনি বলেন, শিক্ষার্থীদের ছোট বয়স থেকে প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে আরও ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফজিলাতুন্নেসা সচি, উপাধ্যক্ষ হুরায়েন সাত্তার ও অন্যরা। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, 5ই অগস্টের পর চাঁদাবাজি বন্ধ হয়নি, হাত বদল হয়েছে। একইভাবে দুর্নীতির হাত বদল হয়েছে, দুর্নীতি বন্ধ হয়নি। লক্ষ্মীপুর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে শানে রেসালাত উপলক্ষে সন্ধ্যায় লক্ষ্মীপুর লিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফেজ মাওলানা আব্দুর রহিম ভুইয়ার সভাপতিত্বে ও মাওলানা মহিব উল্লাহর সঞ্চালনায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। ভারতের পরিকল্পনায় ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ কর্মসূচি থেকে একথা বলা হয়। এতে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুর রহমানের সঞ্চালনায় চিত্রশিল্পী সৈয়দ কুতুব, জাতীয় বিপ্লবী পরিষদের সমন্বয়ক হাসান আরিফ ও গালিব ইহসান, বিপ্লবী ছাত্র পরিষদ সদস্য সচিব মুশফিক মুহিব খান ও কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব জিহাদি ইহসান বক্তৃতা করেন। সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে পুল সাইড উইন্টার বারবিকিউ বাফে উইথ লাইভ মিউজিক আয়োজন। সন্ধ্যায় জমকালো পরিসরে আয়োজনের উদ্বোধন করেন হোটেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বারবিকিউ আয়োজনে রয়েছে মাংস ও মাছের তৈরি বিভিন্ন কাবাব, রয়েছে বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা। 28 নভেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সন্ধ্যা 6:30 থেকে উপভোগ করতে পারবেন এই বিশেষ পুল সাইড বারবিকিউ ডিনার। দেশের প্রথম সারির এডুকেশন এজেন্সিদের নিয়ে স্টুডেন্ট এজেন্সি নাইটের আয়োজন করে ইস্টার্ন ব্যাংক। গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে 1.5 শতাধিক এডুকেশন এজেন্সির প্রতিনিধি অংশ নেন। প্রধান অতিথির বক্তৃতায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ইস্টার্ন ব্যাংক উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের আর্থিক ও পরামর্শ সহায়তা প্রদান করছে। এ সময় ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, আঞ্চলিক শাখা প্রধান ফারজানা আলী, ব্যাংক অ্যাসুরেন্স ও স্টুডেন্ট ব্যাংকিং এর সিনিয়র ব্যবস্থাপক মোহাম্মদ খায়রুল হাসান এবং অন্যরা। রাজধানীতে জনবান্ধব নীতি প্রণয়নে সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কার ভাবনার শীর্ষক গোলটেবিল বৈঠক হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাউরান বাজারে ইউএনডিপি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের সহায়তায় ইউএনডিপির স্ট্রেংথেনিং ইনস্টিটিউশনস পলিসিজ অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির গবেষণা সহায়তায় প্রথম আলোর সাথে যৌথভাবে এ বৈঠক হয়েছে। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম এর অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। প্রিয় দর্শক, এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানুষের পাশে দাঁড়িয়ে আবারও আস্থার প্রতীক হয়েছে সশস্ত্র বাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। এক যুগ পর সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া। জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে, বললেন প্রধান উপদেষ্টা। টাইম ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকার। শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার ঘোষণা দিলেন ZI খান পান্না। বিচারিক শুদ্ধতার জন্য রাজনৈতিক দলের বিচার ট্রাইব্যুনাল আইনে রাখা হয়নি মন্তব্য। সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে CECর অঙ্গীকার। এবং সংকটের ঝুঁকির কথা না ভুলে জলবায়ু অর্থায়নে সমাধানের পথ খোঁজার আহ্বান। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগে জাতিসংঘ মহাসচিবের গুরুত্ব আরোপ। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।